আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশের ইতিহাসে সরকারি চাকরিজীবীদের জীবনমান পরিবর্তনের ক্ষেত্রে কয়েকটি তারিখ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। সেই তারিখগুলো হলো যখন নতুন জাতীয় পে স্কেল ঘোষিত হয়েছে এবং কার্যকর হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেকটি নতুন তারিখ, ১লা এপ্রিল। কারণ এই দিন থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার কথা রয়েছে। কিন্তু আজকের এই প্রতিবেদনে শুধু তারিখ বা সংখ্যার কথা বলবো না, আমরা কথা বলবো সেই মানুষগুলোর কথা যাদের জীবন এই একটি সিদ্ধান্তে বদলে যেতে পারে। আমরা কথা বলবো সেই পরিবারগুলোর কথা যারা প্রতিদিন হিসাব কষে কষে সংসার চালাচ্ছেন, এবং আমরা বিশ্লেষণ করব নবম পে স্কেল আসলে কতটা পরিবর্তন আনতে পারবে বাস্তব জীবনে। বাংলাদেশে সরকারি চাকুরিজীবীর সংখ্যা প্রায় ২২ লক্ষ। এই ২২ লক্ষের প্রত্যেকের পেছনে আছেন পরিবারের সদস্যরা, স্ত্রী, সন্তান, বাবা মা। গড়ে একটি পরিবারে ৪ জন সদস্য ধরলে নবম পে স্কেলের সুফল পৌঁছাবে প্রায় ৮ কোটি মানুষের কাছে। এই সংখ্যাটি একটু ভাবলেই বোঝা যায় নবম পে স্কেল কোনো ছোটখাটো প্রশাসনিক সিদ্ধান্ত নয়। এটি দেশের একটি বিশাল জনগোষ্ঠীর জীবনমানের সাথে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় সিদ্ধান্ত। একটু ভেবে দেখুন, রাজধানী ঢাকার মিরপুরে একটি ছোট ফ্ল্যাটে থাকেন একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার মাসিক বেতন এখন যা, তা দিয়ে বাড়ি ভাড়া দেওয়ার পর হাতে যা থাকে সেটা দিয়ে সংসারের বাকি খরচ মেটানো প্রায় অসম্ভব। সন্তানের স্কুলের বেতন বাকি, ওষুধ কিনতে গিয়ে পকেটে টান পড়ে, মাসের শেষ সপ্তাহ হলে ঋণ করতে হয় কাছের মানুষদের কাছ থেকে। এটা কল্পিত কোনো চরিত্রের গল্প নয়, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর বাস্তব জীবন। নবম পে স্কেল এই জীবনে একটু স্বস্তির বাতাস দিতে পারে, এটাই এই মানুষগুলোর একমাত্র প্রত্যাশা। আজকের অতিথি ভবনের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই বাস্তবতাটিই তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের ১/৩ নিম্ন আয়ের কর্মচারী। তারা দীর্ঘদিন ধরে বৈষম্য ও মুদ্রাস্ফীতির শিকার হয়ে আসছেন, ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে তাদের কথা না ভেবে দেশের প্রশাসন কার্যকর রাখা সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী কঠোর ভাষায় জানিয়ে দিয়েছেন, ১লা এপ্রিলের মধ্যে নবম পে স্কেল কার্যকর করতেই হবে এবং ২৯ মার্চের মধ্যে চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হতে হবে। এই নির্দেশনা পাওয়ার পর অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী নিশ্চিত করেছেন, মন্ত্রণালয়ের সকল কাজ সম্পন্ন, গ্যাজেট প্রকাশে আর কোনো বাধা নেই। বৈঠকে উপস্থিত ৭০ জন জ্যেষ্ঠ সচিবও একমত হয়েছেন যে আর বিলম্ব করা সম্ভব নয় এবং কর্মচারীদের ন্যায্য পাওনা দ্রুত নিশ্চিত করতে হবে। এবার আসুন জানি নবম পে স্কেলে কি থাকছে এবং সেগুলো কর্মচারীদের বাস্তব জীবনে কিভাবে প্রভাব ফেলবে। প্রথমেই আসি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালের প্রসঙ্গে। ২০১৫ সালে অষ্টম পে স্কেল থেকে এই দুটি সুবিধা তুলে দেওয়া হয়েছিল। সেই থেকে যারা পদোন্নতি পাননি তারা কোনো স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধির সুযোগ পাননি। একজন কর্মচারী যিনি ১০ বছর ধরে একই পদে আছেন, তিনি একজন নতুন যোগদান করা কর্মচারীর মতোই বেতন পাচ্ছেন, শুধু বার্ষিক ইনক্রিমেন্ট বাদে। এই অবস্থাটি কতটা হতাশাজনক সেটা ভুক্তভোগীরাই ভালো বোঝেন। নবম পে স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল ফিরে আসা মানে এই হতাশার একটি কার্যকর সমাধান। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে এই বিষয়টি উপস্থাপন করার পর প্রধানমন্ত্রী তারেক রহমান সাথে সাথে সম্মতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, মার্চের মধ্যে যে গ্যাজেট প্রকাশিত হবে সেখানে এই দুটি সুবিধা অবশ্যই থাকবে। এটি কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নয়, এটি এখনই নিশ্চিত একটি বিষয়। গ্রেড সংখ্যা ২০ থেকে ১৪তে নামিয়ে আনার বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। বর্তমান ব্যবস্থায় সরকারি চাকরিতে ২০টি গ্রেড আছে। একজন কর্মচারী সর্বনিম্ন গ্রেড থেকে ধাপে ধাপে উপরে উঠতে গেলে অনেক বছর অপেক্ষা করতে হয়। নতুন কাঠামোতে মাত্র ১৪টি গ্রেড থাকলে প্রতিটি গ্রেডে পদের সংখ্যা বাড়বে, পদোন্নতির সুযোগ বাড়বে এবং কর্মচারীরা দ্রুততর সময়ে উচ্চতর গ্রেডে পৌঁছাতে পারবেন। এটি শুধু আর্থিক সুবিধা নয়, এটি পেশাগত মর্যাদা ও সামাজিক স্বীকৃতির বিষয়ও। একজন কর্মচারী যখন পদোন্নতি পান তখন তার পরিবার গর্বিত হয়, সমাজে তার মাথা উঁচু হয়।
এই মনস্তাত্ত্বিক দিকটি অনেকেই উপেক্ষা করেন, কিন্তু এটি কর্মজীবনের মান নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ি ভাড়া ভাতার বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। নতুন পে স্কেলে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৭০% নির্ধারণ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এটি কতটা বাস্তবসম্মত? ঢাকা শহরে একটি ২ কামরার ফ্ল্যাটের ভাড়া এখন কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার টাকা। একজন মধ্যম গ্রেডের কর্মচারী, যার মূল বেতন বর্তমানে ২০ থেকে ২৫ হাজার টাকা, তার ৭০% হবে ১৪ থেকে ১৭.৫ হাজার টাকা। এটি ঢাকার বাড়ি ভাড়ার পুরোটা না মেটালেও একটি উল্লেখযোগ্য অংশ মেটাতে পারবে। নতুন স্কেলে মূল বেতনও বাড়বে, ফলে বাড়ি ভাড়া ভাতার প্রকৃত পরিমাণও আরও বাড়বে। এই হিসাব করলেই বোঝা যায় কর্মচারীরা এই পরিবর্তনে কতটা স্বস্তি পাবেন। চিকিৎসা ভাতার ক্ষেত্রে ৪,৫০০ টাকা নির্ধারণ করার সিদ্ধান্তটিও অত্যন্ত সময়োচিত। বর্তমান বাংলাদেশে একটি সাধারণ বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৫০০ থেকে ১,০০০ টাকা। ওষুধ কিনতে আরও বাড়তি খরচ। ডায়াগনস্টিক পরীক্ষা করালে হাজার হাজার টাকা চলে যায়। পরিবারের কেউ অসুস্থ হলে মাসে চিকিৎসা খরচ কয়েক হাজার টাকা হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। এই প্রেক্ষাপটে ৪,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রাথমিক স্বাস্থ্যসেবার খরচ মেটাতে সহায়তা করবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে এই ভাতা আরও বাড়ানোর প্রয়োজন হবে। এবার আসুন জানি, নবম পে স্কেলের এই সিদ্ধান্তগুলো কিভাবে গৃহীত হলো। অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব উপস্থিত ছিলেন। এই বৈঠক ছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি রুদ্ধদ্বার আলোচনা। সচিবরা সম্মিলিতভাবে বলেছেন, কর্মচারীদের বেতন বৈষম্য দূর করা এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রশাসনিক কাজগুলোর একটি। জাতীয় বেতন কাঠামো পরিবর্তন একটি জটিল প্রক্রিয়া, কিন্তু সেই জটিলতার অজুহাতে আর বিলম্ব করার সুযোগ নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে পে কমিশনের কার্যক্রমে দীর্ঘসূত্রিতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি নিজেই পে কমিশন গঠন করেছিলেন এবং আশা করেছিলেন সর্বোচ্চ ২ থেকে ৩ মাসে কাজ শেষ হবে। কিন্তু মাস কেটেছে, বছরের কিছু সময়ও কেটে গেছে, তবু গ্যাজেট প্রকাশ হয়নি। এই বিলম্বের কারণে মাঠ পর্যায়ে যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাই মাসে পে কমিশন গঠন করেছিল এবং কমিশনকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু ৬ মাস পার হওয়ার পরও গ্যাজেট প্রকাশিত না হওয়ায় প্রধানমন্ত্রী এই বৈঠকে কমিশনকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছেন। এটি একটি ইতিবাচক বার্তা, যা ভবিষ্যতে যে কোনো সরকারি কমিটি বা কমিশনের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নবম পে স্কেল নিয়ে সারা দেশের কর্মচারীদের মধ্যে আজ যে আলোচনা চলছে